রাহুলকে নিয়ে তর্ক বিতর্ক অব্যাহত। কেউ এটাকে খুব সুস্থ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না যে এটা এত নর্মাল বিষয় নয়। পুলিশি তদন্ত শুরু হয়ে গিয়েছে। মানে মেদিনীপুর পুলিশ আর কি এই ব্যাপারে তৎপর হয়েছে। বলছে যে কেউ কেউ বলছে যে মেয়েটির শাড়ির ভাঁড়ে তলিয়ে গেছে রাহুল। এখন কথা হচ্ছে যে দুজনেই পড়ে গিয়েছে। শোনা যাচ্ছে শ্বেতা পড়ে গিয়েছে, শ্বেতাকে তুলতে রাহুল ঝাঁপ দিয়েছে, তারপরে শ্বেতাকে তুলে নিয়ে আসা হয়েছে, রাহুল চলে গিয়েছে। 1.5 ঘন্টা ধরে ও জলের মধ্যে ছিল। এই জায়গাটা সবার কাছেই অসম্ভব লাগছে। কেউ কেউ বলছে কিছু খাইয়ে দিয়েছিল। এবার ওই লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে। তিনি বলছেন যে রাহুলের সঙ্গে তো কারোর শত্রুতা ছিল না, তাহলে কেন এমন করা হবে। আর আমি বলছি আমি ওখানে ছিলাম না। আমি আমার প্রোডাকশানের লোকজন, তারপর যারা কাজ করছিল, টেকনিশিয়ান, সবার থেকে যেগুলো জেনেছি সেগুলো বলছি। আমি স্পটে ছিলাম না। এবার সবাই বলছে সব ঠিক আছে, কিন্তু এই যে ড্রোনের ব্যাপারটা যেটা রাহুলের নামে চালিয়ে দেওয়া হলো, যে রাহুল বলেছে যে ড্রোন শটটা দেবে তার জন্য, কারণ প্যাক আপ হয়ে গিয়েছিল। তারপর রাহুল যেহেতু নিজের থেকে চেয়েছিল তাই ড্রোন শট হয়েছে। এবার অনেকে এই প্রশ্নটা করছে, ঠিক আছে ড্রোন শট তো যথেষ্ট কস্টলি, তাহলে যদি রাহুল শটটা দিতে চায় তাহলে ড্রোনটা নিয়ে যাওয়া হয়েছিল কেন? শর্টস করার জন্যই তো, মানে শর্টসগুলো নেওয়ার জন্যই তো করা হয়েছিল। তাহলে সেখানে তো তাহলে রাহুলের দোষটা কোত্থেকে হলো? এরকম অনেক অনেক প্রশ্ন উঠে আসছে। বেশিরভাগ কলাকুশলীরাই একটাই কথা বলছে যে সত্যটা সামনে আসুক, তদন্ত হোক, আসলে কি হয়েছিল সেটা জানার অধিকার রাহুলের ওয়াইফ এবং তার বাচ্চা মা, এদের জানার অধিকার আছে যে কি এমন হলো যে শুটিং করতে গিয়ে একটি মানুষ তলিয়ে গেল এতগুলো লোকের মধ্যখান থেকে। কেউ প্রথমে আঁচই পেল না, তারপরে 1.5 ঘন্টা ধরে সে জলের মধ্যে ছিল, কেউ খুঁজে পেল না, পরে তাকে খুঁজে পাওয়া গেল, তার প্রাণ ছিল, তারপরে শোনা যাচ্ছে যে সে এরকম অবস্থা হয়েছে। কারণটা কি খতিয়ে দেখার চেষ্টা করছে। অনেক লোকজনই এই নিয়ে মুখ খুলছে, যদিও অনেকে বলেছে মহিলা কমিশনে ব্যাপারে আর কি লীনা গঙ্গোপাধ্যায় যেহেতু আছেন, এই ব্যাপারে কোনোই তদন্ত হবে না। ওনার মাথার উপরে আমাদের অন্য লোকের ছত্রছায়া, মানে ছত্রছায়ায় উনি আছেন, তাই এই তদন্ত কোনো দিন হবে না। যেমন আমাদের সুশান্ত সিং রাজপুত ব্যাপারটা হলো সেরকমই হয়ে যাবে। তো যাই হোক, সবটাই খুব বেদনাদায়ক, দুঃখজনক, কিছু বলার নেই। তবে খুবই খুবই কষ্টদায়ক এটা যে একটা মানে অভিনেতা অভিনয় করতে এসে শুটিংয়ে গিয়ে আর সে না ফেরার দেশে চলে গেল। এটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না এত কম বয়সে। অনেকে বলছে যে ওরকমভাবে তো বলা যায় না, কম বয়সে বেশি বয়সে নয়, এটা তো মানে শেষটা তো কারোর কোনো টাইম মেনশন করে হয় না। তবু একটা বার্ধক্যজনিত কারণে, একটা বয়সের ভারে রোগে আক্রান্ত হয়ে মানুষ, ব্যাপারটা অন্য রকম। আর এরকম একটা সিচুয়েশানে একটা সুস্থ সবল মানুষ একটা অভিনয় করতে গিয়ে সেখানে শুটিং স্পটে গিয়ে যদি এরকম আনওয়ান্টেড কিছু হয়, তাহলে সেটাই সত্যি দুঃখজনক এবং সেটাকে মেনে নিতে লোকে পারে না। তাই হয়েছে। এবং দেখা গেছে যে প্রচুর প্রচুর জনস্রোত কেওড়াতলায় শ্মশানে, কিন্তু সেখানে মীর আবার একটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। বলছে যে সেখানে কেন মীর উপস্থিত ছিল না। তো মীর বলছে যে আমি যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে মুষ্টিমেয় কিছু লোক নিজেদের মুখ দেখাতেই ব্যস্ত, বা তারা মানে অনেক কিছু বলছে। অ্যাকচুয়ালি যেটা শুনছি যে নর্মাল লোকজনদেরকে ঘেঁচতে দেওয়া হচ্ছিল না, সেলেবদেরই বেশি আর কি মানে ঢুকতে দেওয়া হচ্ছিল, নর্মাল মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এবং বিশেষ করে হচ্ছে রাহুলের যারা বন্ধু বান্ধব খুব ক্লোজ তাদেরকেও আটকে দেওয়া হয়েছিল। এই নিয়ে বাকবিতণ্ডাও শুরু হয়েছিল, অনেক কিছু শোনা যাচ্ছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু পরিস্থিতি সত্যি কথা ভালো থাকার মতো নয়। যা পরিস্থিতি চলছে চারিদিকে, যে রকম জিনিস দেখছি, তাতে সত্যি মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে আছে। শুধু ভাবছি যে মানুষ কত রকমের হয়। হ্যাঁ, অবশ্যই এটা বলতে পারি, রাহুল নিয়ে যে উত্তেজনাটা রয়েছে দিন কতক পরে সেটা আর থাকবে না। যেমন আমরা
তিলোত্তমার ক্ষেত্রে দেখলাম, যেমন আমরা সুশান্ত রাজপুতের ক্ষেত্রে দেখলাম, অনেকের ক্ষেত্রেই তো এরকম দেখলাম, জুবিন গর্গের ক্ষেত্রে দেখলাম। কিছু আলটিমেটলি হয় না, জানো তো, প্রথম প্রথম অনেক কিছু হয়, তারপরে আলটিমেটলি সেই রেসটা বেশি দিন থাকে না। এখন সবে সবে সদ্য সদ্য হয়েছে বলে সবাই গর্জে উঠছে, বর্ষে উঠছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি সলিউশন কি হবে? সত্যি কি কলাকুশলীদের মানে জীবনটা স্মুথ হবে? হ্যাঁ, সবাই বলছে, ফেডারেশনের লোকজনের কথা বলছে, কেউ কেউ বলছে যে ওখানে কেন ওই যারা নৌকায় নিয়ে থাকে তাদের কেন রাখা হলো না, কেন লাইফ জ্যাকেট ব্যবহার করা হলো না, কেন প্রশাসনকে খবর দেওয়া হলো না, কেন শুটিং স্পটের জন্য কোনো রকম আইনি সম্মতি নেওয়া হলো না। অনেক 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 প্রশ্ন সবাই করছে, কিন্তু কোনো প্রশ্নেরই কোনো উত্তর নেই। বিশেষ করে লীনা গঙ্গোপাধ্যায় সমস্ত দোষগুলো চাপিয়ে দিচ্ছে রাহুলের নামে, কিন্তু সেই রাহুলকে তো প্রশ্ন করার জায়গাতে নেই। মানে ওনার একটা বক্তব্য যে রাহুল ইচ্ছাকৃত গিয়েছিল। প্রথমে তো বলা হচ্ছিল যে শুটিং পুরো প্যাক আপ হয়ে গেছে, রাহুল জলে নেমে আর কি জল দেখতে গেছিলো, এরকম একটা ভাব। পরবর্তীকালে জানা গেল যে ওটা হচ্ছে কোনো সমুদ্রই নয়, ওটা হচ্ছে নদীর মতো, এবং যেখানে বালি আর মাটি এক জায়গায় মেশে, হ্যাঁ, তো ওর একদম অল্প জল, তো সেখানে কি করে এরকম ঘটনা ঘটে? তারপরে বলা হচ্ছে যে ওখানে চোরাবালি ছিল, ঠিক আছে, যেইখানটায় গেছিলো সে জায়গায় চোরাবালি ছিল, ওখানকার লোকেরা বলছে চোরাবালি ছিল, এবং চোরাবালিতে কিভাবে কার কখন পা ঢুকে যাবে তার ঠিক নেই, আর জনস্রোতটা, এই জলের স্রোতটা হঠাৎ করে উঠে যায়। যেমন অপরাজিতা আড্ড বলছে, আমারও একবার এরকম হয়েছিল, আমরা যখন নেমেছিলাম তখন হাঁটুর নিচেই জল ছিল, কিন্তু হঠাৎ করে জলের জোয়ার অনেক বেড়ে যায় এবং ওই স্রোত টেনে টেনে নিয়ে চলে যায়। চোরাবালি তো স্রোত টেনে টেনে নিয়ে চলে যায়, ওই জন্য ওরা বুঝতে পারে না, ঘূর্ণিপাকের মতো ঢুকে যায় আর কি। তো সেটাই হয়েছে, স্রোত টেনে নিয়ে গেছে। কিন্তু কেন রাহুলকে উদ্ধার করা গেল না? এতগুলো টেকনিশিয়ান যে ঝাঁপ দিল, তারাও যে সবাই সাঁতার জানবে এমনও নয়। তো এই সিচুয়েশানটা নিয়ে সবাই সত্যি তৎপর। কিছুটা নাকি শুটিংয়ের দৃশ্য নাকি ক্যাপচার হয়েছে, যে সেটা পড়ে গেল, সেটাকে তোলবার জন্য সমস্ত কিছু হলো। তো এইগুলো তা মানে রাহুল ঝাঁপ দিল, তারপরে অনেক লোকজন ঝাঁপ দিল, কিন্তু তারপর স্টপ হয়ে গেছে ক্যামেরা, রাহুলকে আর মানে তোলা হচ্ছে বা পাওয়া যাচ্ছে এই ব্যাপারগুলো দেখা যায়নি। আরও একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যে রুকমা আর প্রিয়াঙ্কাকে নিয়ে দেখা যাচ্ছে যে রুকমা হচ্ছে কেঁদে ভাসাচ্ছেন, প্রচুর কাঁদছে, শোনা যাচ্ছে যে কাঁদতে কাঁদতে সে নাকি মূর্ছা চলে যাচ্ছে, বারবার কেঁদে যাচ্ছে, অতরিত মানে অঝোর নয়নে কেঁদে যাচ্ছে। আর ওদিকে প্রিয়াঙ্কার চোখে এক ফোঁটাও জল নেই, ঠিক আছে। এবার এটা নিয়ে তর্ক শুরু হয়েছে যে যেখানে ওয়াইফ কাঁদছেই না, পুরো একদম তার চোখে জল নেই, হ্যাঁ, এবং সেটা নাকি ভীষণ দৃষ্টিকটু, আর এদিকে রুকমা সে কেঁদে ভাসাচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানে কিছু কিছু লোকের ফিলিংস তো এক এক রকম। যেমন অনেকে খুব হাউ হাউ করে কাঁদতে পারে, ঠিক আছে, মানে তারা তাদের ভাবাবেগটাকে বের করে দিতে পারে, হাউমাউ করে কেঁদে ব্যাপারটা বেরিয়ে যায়। আবার কিছু লোকজন আছে যারা তাদের কষ্টটা বুকে চেপে রাখে, তারা সেইভাবে বহিঃপ্রকাশ করতে পারে না, তাহলে কি তার দুঃখ হয় না? এমন নয়, এমন অনেক দেখা যায় যে প্রিয়জনের মানে বিয়োগে অনেকে মানে ভাসাচ্ছে, একেবারে কেঁদে হাপুজুপু হয়ে ভাসাচ্ছে, সেই লেভেলের আর্তনাদ, সেই লেভেলের মানে বিলাপ বকছে। আবার কিছু লোকজন আছে যে খুব সাইলেন্টলি হয়তো তার দু চোখের জল পড়ছে, কিন্তু তার কোনো সেইভাবে এক্সপ্রেশন নেই, এক্সপ্রেস করতে পারছে না। তার মানে তার কষ্ট হচ্ছে না তা নয়, তার মানে সে হয়তো এতটাই বেশি শোক পেয়েছে, সে হয়তো সেই শোকটা বুকে চেপে রেখেছে, বুকে জমায়েত হয়ে আছে, এবং এটা কিন্তু মারাত্মক খারাপ। এই সিচুয়েশানটা হচ্ছে সবথেকে হার্মফুল, কারণ আউটবাস্ট যদি তোমার না হয়, তার মানে কিন্তু তোমার পুঞ্জীবিত কষ্ট ভিতরে রয়ে গেছে। আর তার মানে এটা নয় যে প্রিয়াঙ্কার রাহুলের প্রতি কোনো ফিলিংস ছিল না আর রুকমার ছিল। রুকমা হয়তো বেশি এক্সপ্রেসিভ, তার জন্য করছে। হ্যাঁ, এবারে দেখো, একটা আমরা জানতাম যে একটা সময় রুকমার সাথে রাহুলের সম্পর্ক নিয়ে অনেক কথা উঠেছিল, বলা হয়েছিল যে রুকমার সাথে ওর রিলেশান, তখন অবশ্য তোমার প্রিয়াঙ্কার সাথে ওর ডিভোর্সের ব্যাপারটা হচ্ছিল। তো সেই সময় সবাই ভেবেছিল রুকমার সঙ্গেই রাহুলের বিয়ে ঠিয়ে হবে, এইসব ভেবেছিল। তো আমি জানি না ওদের ওই রিলেশনটা মানে কীরকম ছিল, পরবর্তীকালে কি হয়েছে। তো পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে সহজের জন্য ওর মা বাবা ওদের ডিভোর্সের ব্যাপারটাকে মানে ঝেড়ে ফেলে নতুন করে আবার নিজেরা একসাথে থাকবে, এটা ঠিক হয়েছিল। দেখো, ভালোবাসা মানে প্রেম করে ওরা একটা সময় বিয়ে করেছে, এবং তখন দুজনেই খুব জুনিয়র,
জুনিয়র একটা সময় ওরা এরকম একটা ডিসিশন নিয়েছিল এবং অনেক দিন থাকার পর তাদের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন হয়েছিল এবং তারা ভেবেছিল একই ছাদের তলায় থেকে লাভ নেই, কারণ রোজ রোজ অশান্তি ঝামেলা যাই হোক হচ্ছে। তো সেটার জন্য মানে সহজকে নিয়ে প্রিয়াঙ্কা আলাদা থাকতে চলে যায় এবং পরবর্তীকালে ডিভোর্সের মতো একটা জিনিস আর কি আসে সামনে। তারপরে ওরা নিজেরাই দেখে, সহজের সঙ্গে কিন্তু রাহুলের যোগাযোগটা ছিল, প্রিয়াঙ্কা রেখেছিল এবং পরবর্তীকালে জানা যায় যে না, সহজের কথা, তার বাবা মা দুজনকেই তার প্রয়োজন, তো সহজের কথা ভেবে রাহুল আর প্রিয়াঙ্কা আবার নিজেরা একত্রিত থাকতে শুরু করে এবং ওদের রিলেশন আবার আগের মতো হয়ে যায়। তো এখান থেকে বোঝা যায় যে রাহুল এবং প্রিয়াঙ্কা তাদের মধ্যে ভালোবাসা কতটা ছিল, সেটা থেকেও বড় ওরা যেই জায়গায় রেসপন্সিবিলিটি নিয়েছিল সেটা হচ্ছে ওদের ছেলের প্রতি দুজনের ফিলিংসটা কিন্তু সেম ছিল, যে ছেলের মাকে এবং বাবাকে দুজনকে প্রয়োজন, এবং সেই জায়গা থেকে তারা দুজন কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে চলছিল, যে না সেখানে ভালোবাসাটা কমতি হলেও অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি তাদের সন্তানের মুখ চেয়ে, এটা অনেকেই করে থাকে, ঠিক আছে, কিন্তু ভালোবাসাটা কতটা ছিল পরের দিকে সেটা আমরা জানি না, এবং সত্যি কথা বলতে সেই ইন্টিমেসিটাও কতটা ছিল সেটাও আমরা জানি না। এবার রুকমার সঙ্গে যেহেতু একটা রিলেশনের কথা আমরা জানি, তাই আমরা জানি যে নিশ্চয়ই রুকমা যখন ওর লাইফে আবার এসেছিল তার মানে তো প্রিয়াঙ্কার সঙ্গে রিলেশনটা খারাপ হয়েছিল বলেই রুকমার সঙ্গে রিলেশনটা এই জায়গায় দাঁড়িয়েছিল। তারপরে হয়তো মানে সহজের কথা ভেবে আর মানে প্রিয়াঙ্কার সঙ্গে আবার নেগোসিয়েশন করে নেয় রাহুল, রুকমা তখন তার লাইফ থেকে বাদ বাদ চলে যায়। যদিও সন্দীপার সঙ্গেও একটা সম্পর্কের কথা শুনেছিলাম, তো আমরা টেলিজগতে প্রচুর লোকের এরকম সম্পর্কের কথা শুনি, কিন্তু আজকে যখন তুলনামূলক আলোচনা হচ্ছে তখন এটা কিন্তু ভেরি প্যাথেটিক, কারণ তুলনা কেন হবে, বউ তো বইয়ের জায়গাতেই আছে এবং বইয়ের দুঃখ মানে প্রকাশ করতে হবে সোশ্যাল মিডিয়ার সামনে এসে বা ক্যামেরার সামনে এসে হাউমাউ করে কেঁদে, এরম তো নয়। হ্যাঁ, রুকমা কাঁদছে, সেটাকে আমি কখনোই বলবো না যে সেটা লোক দেখানি কান্না, সবাই কাঁদছে। আবিরের মতো কাউকে দেখছি সেই লেভেলের কাঁদছে, সৌরভের মতো কাউকে দেখছি সেই লেভেলের কাঁদছে, তারপরে হচ্ছে সাহেব চ্যাটার্জি তার কেউ দেখছি কাঁদছে, বড় বড় সব মানে লোকজনদেরই দেখছি তাদের চোখের কোণায় জল, গৌরব কাঁদছে, সবাইকেই দেখছি সেই লেভেলের কাঁদছে। তার মানে কি, এটা সত্যি কেউ মেনে নিতে পারছে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, আর এই কান্নাগুলো কারোর ফেক বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে সত্যিই তারা সেই সংবেদনশীল জায়গা থেকে ভাবছে এবং একটা এরকম জুনিয়র মানে ওদের থেকে জুনিয়র একজন আর্টিস্ট, এবং সবথেকে বড় কথা ও আর্টিস্ট, তার থেকেও ও সাহিত্যিক, ওর লেখনী ভালো, ও একজন ভালো মানুষ, সবাই বলছে শিক্ষিত। হ্যাঁ, তো এরকম শিক্ষিত কলাকুশলীদের দরকার টলিউডে, এটা বলছে। তো এই সমস্ত কিছু নিয়ে, ওর সমস্ত কিছু জন্য সবাই ওকে মিস করছে, ভাবতেই পারছে না ব্যাপারটা, এবং এটা সত্যি যখন কেউ আমাদের দেশে, এই আমাদের দেশে বলছে, আমাদের পৃথিবীতে থাকে তখন তাকে নিয়ে মানুষের এত হয় না, কিন্তু যখন সে চলে যায় তখন মানে তার সব কিছু মনে পড়ে, এটা সত্যি। তো যাই হোক, আলটিমেটলি এখন এইসব বলার কোনো মানে হয় না, মানে এই তুলনামূলক আলোচনা, রুকমা বেশি কষ্ট পেয়েছে কি প্রিয়াঙ্কা বেশি কষ্ট পেয়েছে, বা রুকমা কেন কাঁদছে প্রিয়াঙ্কা কেন কাঁদছে না, এই সব বলা, বা কাঁদছে না মানেই তার কোনো ফিলিংস নেই, কাঁদছে না মানেই তার কোনো কষ্ট হয়নি, এইগুলো না খুব বোকা বোকা কথা। আর আর সত্যি কথা বলতে জিনিসটা খুবই প্যাথেটিক, এবং সবথেকে বড় কথা যে একটা লুকানো ব্যাপার চলছে, একটা হিডেন ব্যাপার চলছে, দায়টা পুরোপুরি রাহুলের ঘাড়ে দেয়া হচ্ছে, সেটা কেন করা হচ্ছে বোঝা যাচ্ছে না, যদিও অনেকেই মুখ খুলছে, অনেকেই দাবি করেছে যে একটা নিরপেক্ষ তদন্ত হোক, এইভাবে চলে গেলে মানে এরমভাবে মেনে নেওয়া যাচ্ছে না যে আসল কি ঘটনা হয়েছিল, কেনই বা এরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হলো, কি কারণ কি হলো, সত্যি কি দায়টা রাহুলের নাকি প্রযোজনা সংস্থার, তো সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে এটা সত্যি, এখন অনেক প্রশ্ন উঠবে, এখন অনেক তর্ক হবে, এখন মিডিয়া অনেক কিছু দেখাবে, অনেক কিছু সামনে আসবে, কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে ফুস হয়ে যাবে, কারণ আমরা না এগুলো দেখে দেখে অভ্যস্ত, আমরা যেখানে বাস করছি তো সেখানে এরমভাবে বয়েজ রেস প্রচুর হয়, মোমবাতি ক্যাম্পেনিং হ্যানা ত্যানা কত কিছু হয়, তারপরে একটা সময় না সব নিশ্চুপ হয়ে যায়, মানে বিচার পাওয়া হয় না, বিচার হয় না, এবং আলটিমেটলি সব ধামাচাপা পড়ে যায়, এখানে সব কিছুই খেলা, ঠিক আছে, এখানে জীবনের মূল্য আমরা হয়তো দিতে পারি না ঠিক মতো।
তো কিছু বলার নেই। আ বারবার রাহুলের কথা বলতে গিয়ে ভীষণই ইমোশনাল হয়ে পড়ছি, কেন জানি না। এরকম নয় যে রাহুলকে আমি মানে অ্যাজ আ নায়ক হিসেবে ভীষণ পছন্দ করতাম ভীষণই। হ্যাঁ, ভালো লাগতো। ট্যালেন্টেড অভিনেতা, এটা ভালো লাগতো। কিন্তু তার মানে তা নয়। কিন্তু কোথাও যেন গিয়ে একটা ভীষণ বেদনা অনুভব করছি। ভীষণ ভিতরে একটা যেন যন্ত্রণা শুরু হয়েছে। কথা বলতে পারছি না। হতে পারে যে বারবার ওর সমস্ত কিছু দেখছি, খবরগুলো সামনে আসছে বলে বারবার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আ ব্যাপারটা মানতে পারছি না। কিন্তু আমাদের তো মানে ওইভাবে তো আত্মার টান কিছু ছিল না, বা ওইভাবে তো কোনো ফিলিংস থাকার কথা নয়। কিন্তু হয়, এরকম হয়। আমরা ওই একই জিনিস বারবার দেখতে কোথাও এরকম হয়। যেমন ধরো আমি অনেক সিনেমা দেখে তো কান্নাকাটি করি। আমি বই পড়েও কেঁদে ফেলি। এরকম ফিলিংসও রাখি। বাংলাদেশের ঘটনা যখন হয়েছিল তোমাদের মনে আছে, তখনও আমি খুব আ ভেঙে পড়েছিলাম। খুব কষ্ট হচ্ছিল, জানি না কেন। হতে পারে কোনো কারণে আমার কোনো সেনসিভিটির কোনো প্রবলেম আছে, তার জন্য হচ্ছে। যাই হোক, ভেরি প্যাথেটিক, মানতে পারছি না। কিন্তু মানতে তো হবে। সহজ সত্যি কথাটা হচ্ছে যে আমাদের এই পোড়া দেশে আল্টিমেটলি কেউ বিচার সেইভাবে পায় বলে আমার মনে হয় না। সবই ধামাচাপা পড়ে যায়। আ এখানে সবই অন্যভাবে চলে। তো দেখা যাক, যদি সত্যিই রাহুলের এই ব্যাপারটা সত্যিই বিচার পায়, তাহলে সত্যিই সেটা মানে মন থেকে খুব খুশি হব। যে কেন, কিসের জন্য, কী কারণে এরকম একটা ঘটনা ঘটলো, এরকম একটা জলজ্যান্ত ছেলে এইভাবে হারিয়ে গেল। আ এম সেটা বিচার হোক, বিচার হতে হবে। অনেকে মন্তব্য করতে চাইছে না, যেমন ধরো শাশ্বত, সে মন্তব্য করতে চাইছে না। আ বলছে যে, "না, আমি এই ব্যাপারে কোনো কথা বলব না।" আবিরও ব্যাপারটাকে একটু এড়িয়ে গেছে। তবে কৌশিক সেন এবং তার বউ দুজনে বলেছে যে, "না, ওর বউ, ওর মায়ের, ওর ছেলের জানা উচিত যে আমার বাবার সাথে কী হয়েছিল, কেন হয়েছিল।" তো যাই হোক, এই বলেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে।